শেখ মুজিব 9 মাসকে জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে ছিল? পড়ছেন আপনার হিস্ট্রিতে? তার কুকের ইন্টারভিউ আসছে না, তারা যে রান্না করে খাওয়াইতো, পড়ছেন আপনারা? দেখছেন ইন্টারভিউতে? উর্দুতে আছে, ইংলিশে আছে, ইন্টারভিউগুলো পড়বেন। শেখ মুজিবকে যে রান্না করে খাওয়াইতো, কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয়, যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন। ধরেন আমি চাটগা এলো, জেলে গেলাম, বাইরে কইলাম যে ভাই ডিভিশন দিবেন, লগে চাটগা থেকে ওই মেজবানি খাবার দাবার রান্না করতে পারে, এরকম একটা শেফ দিতে হইল, দিয়ে দিল। ব্যাপারটা কেমন হলো? আমি জেলে থাকলাম, ব্যাপারটা এরকম? হ্যাঁ, প্রতিদিন পত্রিকা আসতেছে, পত্রিকায় খবর পড়তেছে, জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে। মানে বয়ানটা দেখেন, মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায় চলে গেছে একটা জাতিকে, কত বড় মানে কাপুরুষ। এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে, তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন। এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি দিচ্ছে যে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি। কোর্টে, পাকিস্তানের কোর্টে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, তো সে কোর্টে বলছে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি। এবং সেটার জন্য তো সে কাজও করছে, কাজ করে নাই। ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে? ভারতে গিয়ে গান্ধীরা বলছে না সৈন্য উঠায় ফেলতে হবে। তো শেখ মুজিব যদি এত ভারত প্রেমী লোক হয়ে থাকে, এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে, তাহলে ভারতের সৈন্য উঠে করলো কেন? যৌক্তিক প্রশ্ন না? দরকার নাই তো, ভারতের বাহিনী উঠে যেতে হবে কেন? ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড, এটা এখনো আমার ভূখণ্ড। শেখ মুজিব দিল্লি হয়ে ঢাকাতে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে। ইন্দিরা গান্ধীকে দিল্লি থেকে বলছে যে আপনার সোলজার উঠায় নিবেন, আপনি আমাদের সাহায্য করছেন, ধন্যবাদ। এটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায়? যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন, ফাইন, কিন্তু ভারতের পেটে ঢুকেন না। শেখ মুজিবকে তো এটাই বলা হয়েছে আলটিমেটলি, কি আলাদা হয়ে গেছেন, যুদ্ধ হয়ে গেছে, ফাইন, কিন্তু আপনি ভারতের পেটে ঢুকেন না। পাকিস্তান কি জিনিস আর ভারত কি জিনিস, এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানে? তার আত্মজীবনে পড়ছেন না? 46-এ কিভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে, রায়ট করছে, এগুলো লিখছে না সব? 46-এর কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না? গোপালগঞ্জে, ফরিদপুরে কিভাবে হিন্দু বাড়ি পড়ায় দিচ্ছে, এগুলোর গল্প বলছে না সে? সো দুই রাষ্ট্রকে সে ভালোভাবে চেনে। এখন এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয়? না, ছোট হয় না। এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না। যেটা হচ্ছে এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন, না এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশপন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন? আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কিনা? এর মানে এটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে? প্র্যাকটিক্যালি সম্ভব? আমার সীমানা আছে। বাংলাদেশে কোনো মানুষ গত 54 বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই? কেউ বলছে? কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলে তারা বলে ও পাকিস্তান পন্থী। খেয়াল করছেন? আমরা কেউ কি কোনোদিন বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই? বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনোদিন বলছে 71-এর পরে? বলে নাই। তাহলে সেই জায়গাতে দেখেন আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন, এটা হলো বিষয়। এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি। কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোট না। জেনুইনলি বৈষম্য হয়েছে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে। পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না, এগুলো তো সত্য, ফ্যাক্ট। শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই, ওরে ক্ষমতা দিবেন না আপনি? আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে? ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না। তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে, কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে। এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি, যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে, পন্থীরা তৈরি হয়, এইটা না বুঝলে যেটা হবে 24 নিয়ে এমন বেশি রিগ্রেট করবে। আমরা যারা 24-এর কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় করতে হবে যে আমিও ছাত্রলীগ ছিলাম মনে হয় কোনো এক সময়, আমিও মনে হয় আসলে আমার ভুল বুঝাইছে।
ওই যে ডাকসরে মনে করছিলাম ক্যান্টিন, এখন থেকে নির্বাচন হয়। আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরো 12 বছর থাকার কথা ছিল। হ্যাঁ, আপারে পাঠাই দিল ওইবারে, মানে তখন আমারও কষ্ট লাগবে, হাতিরও কষ্ট হবে, আত্মহত্যা করতে মনে চাইবে। এমন লড়াই করলাম যে হাসিনা পালায় গেল। আরে মানে আপনাকে শেমিং করতে করতে, স্লাট শেমিং করতেছে না, মেয়েদেরকে দেখতেছেন না, আমাদের পুরো 24-এর লড়াইটাকে স্লাট শেমিং করবে, পরিকল্পিতভাবে করতেছে। এবং এটা লেয়ার আফটার লেয়ার শেমিং আছে। আজকে হয়তো বিএনপিরে করতেছে না, জামাতে করতেছে, আজকে হয়তো সাদিক কায়েমরে করতেছে। দেখেন কয়দিনের ভিতরে মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে, খেয়াল করছেন? মানে এই যে স্লাট শেমিং করা, ট্যাগিং করা ও অপরায়ণের রাজনীতি, সে তো তমুক, সে রাজাকার, সে আলবদর, খেয়াল করছেন কতদিনের ভিতরে এটা ফিরে আসছে? বামের খাওয়া ছিল, এইসব পোলাপানের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর। তো দেখেন 1 বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে। এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যালাউ করে কন্টিনিউয়াসলি, ঠিকই ফর্মে সে ফিরবে। আমরা এত কিছু বলছি, এত কিছু করছি, আমরা উদিচির পলিটিক্সটাকে কখনো বোঝার চেষ্টা করছি? ছায়ানট আসলে কি করে? ওকে আসলে শুধু গান গায়, ওর গানটাকে খুব নিরাপরাধ একটা গান, শালিক পাখির গান। ওটা কি ওই যে লালনের গানের মতো, যে মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, নৌকা যেন ডুবে না। কি করবে? নৌকাটা কি হলে কি হবে? নৌকাটা তুলে কি করবে? মানে গানটা কি আসলে এরকম না? ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়া গায়া কবর দিতেছে, দেখছেন না? তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে। বিশ্বায়িত কেন্দ্রের শুধু বইয়ের হিসাব করার একদিন, আপনারা যারা বিশ্বায়িত কেন্দ্রে যান, আমি তো বিশ্বায়িত কেন্দ্রের একসময় পাঠক ছিলাম, আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বইগুলো পড়ায় না। মাথায় রাখতে হবে শেলফে যে বইগুলো আছে, এটা বই থাকার একটা রাজনীতি।